বিয়ের মাত্র ৩ মাসের মাথায় অন্ধকার ঘরের এক কোণে বসে চুপচাপ কাঁদছিল রাত্রি। ৩ বছরের ভালোবাসা পরিণতি পেল মাত্র কিছুদিন আগে, আর এরই মধ্যে রাত্রির মনে হতে লাগলো কেউ যেন ওর গলা টিপে ধরেছে। এ যেন এক অসহনীয় যন্ত্রণা। কি হয়েছে রাত্রি? ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্নটা করলাম। তুমি কাঁদছো কেন? কিছু না ফাহাদ, এমনিতেই। হারে বোকা মেয়ে, কান্না না করে বলো আমাকে। রাত্রি কিছু না বলেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার বুকটা কেমন হু হু করে উঠল। যাকে এত ভালোবেসে বউ সাজিয়ে ঘরে তুলে আনলাম, আজ তার কাছে কি করে এত পর হয়ে গেলাম যে মনের কষ্টটা সে আমার সঙ্গে শেয়ার করতে পারছে না। আমার বাড়িতে কি রাত্রির কোনো সমস্যা হচ্ছে? কই, আমার তো তেমন কিছু চোখে পড়ে না। অবশ্য আমি সকালে অফিসে যাই, ফিরি সন্ধ্যায়। কখনো কখনো রাত হয়। প্রায় দেখি ও মনমরা হয়ে থাকে, কান্নাকাটি করে আড়ালে। এটা নিয়ে কি বাবা মায়ের সাথে কথা বলা উচিত? কিছুই না বুঝতে পেরে রাত্রিকে আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। ওর কান্নার মাত্রা আর একটু বেড়ে গেল। চলো কিছুদিনের জন্য তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি জানি না হঠাৎ করে এই কথাটাই আমার মাথায় কেন এলো। রাত্রি প্রায় সঙ্গে সঙ্গে চোখ মুছে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো? যেন বিশ্বাস করতে পারছে না। তুমি অফিস থেকে ছুটি পাবে। তোমার মন ভালো করার জন্য আমি সব কিছু করতে পারি, ঠিক ম্যানেজ করে নেব। চলো আমরা বরং ঘুরে আসি। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ও তখন প্রথম বর্ষে। সেখান থেকেই পরিচয়, আর আজ আমরা এক ছাদের তলায়। আমি ঢাকার ছেলে, রাত্রির বাড়ি অবশ্য রাজশাহীতেই। টিকিট ম্যানেজ করা তেমন কঠিন কিছু হলো না। আমরা পরদিনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছি শুনে এই প্রথম খেয়াল করলাম বাবা মায়ের মুখটা কেমন কালো হয়ে গেল। তবে তারা তেমন কিছু বললেন না। বৌভাতের অনুষ্ঠানের পরে রাত্রির বাড়িতে আমার আর যাওয়া হয়নি। কাজেই রাত্রির অগোচরে মাকে জিজ্ঞেস করলাম, মা, ওদের বাড়িতে বলতে গেলে এটা আমার প্রথম যাওয়া, কি নিয়ে যাই বলো তো? শোন ভাইয়া, আগ্রার তাজমহলটা কিনে ভাবির বাড়িতে নিয়ে যা। এখন মাসের শেষ, তোর কাছে টাকা আসলো কোথা থেকে? সেদিন একটা 3 পিসের অর্ডার দিতে চাইলাম অনলাইনে, তখন তো খুব বললি যে তোর কাছে টাকা নেই। আর এখন বউ নিয়ে রাজশাহীতে চলে যাচ্ছিস, এখন টাকা আসছে কোথা থেকে? ছোট বোন পারুলের এই ধরনের উত্তরে আমি খানিকটা স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে দেখি মা ভাবলেশহীন মুখে টিভির দিকে তাকিয়ে আছেন। আমি খানিকটা বুঝতে পারলাম আমার অবর্তমানে বাড়িতে কী কী ঘটে। আমরা যখন রাত্রিদের বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম প্রায় সবাই আমাদেরকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। খুব ভালোভাবে আপ্যায়নের সাথে দিনটা কেটে গেল। রাত্রির মুখে এতক্ষণে হাসি ফুটেছে, ওর ভাই বোনেদের সাথে জমিয়ে গল্প করছে। আমিও প্রায় গলা পর্যন্ত খেয়ে একটু গাটা এলিয়ে দিলাম বিছানায়। কখন ঘুমিয়ে গেছি মনে নেই। পরদিন সকালবেলা রাত্রি আমায় ডেকে তুলে একটু লজ্জিত সুরে বলল, আসলে কিভাবে যে তোমাকে বলি, বাবা একটু অসুস্থ আর বাজার করাটা খুব দরকার, তাই তুমি যদি একটু বাজারটা করে আনতে। তুমি তো আর পরিবারের বাইরের কেউ না, এটুকু তো করতেই পারো, প্লিজ না করো না। আদুরে গলায় বলল, এসব কি বলছো? আমি কখনো বাজার করিনি। আরে করনি তো কি হয়েছে, আজ করবে। সব কিছুই তো কোনো না কোনো দিন প্রথমবার করতে হয়। যাও না প্লিজ। এই নাও, চাটা খেয়ে বাজারটা সেরে আসো, ততক্ষণে নাস্তা রেডি হয়ে যাবে। এটা কীরকম মুসিবতে পড়লাম। সত্যিই আমি ছোটোবেলা থেকে কোনো দিন বাজার করিনি। রাত্রি অবশ্য বাজার কোথায় সেই অনুযায়ী আমাকে ডিরেকশন দিয়ে দিল, কিন্তু কিভাবে বাজার করতে হবে সেই ডিরেকশন তো আমাকে দেয়নি। বেরিয়ে পড়লাম। প্রায় 2 ঘন্টা পর বাজার টানতে টানতে বাসায় ফিরে এসেছি। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। নাস্তার টেবিলে শুনছি শাশুড়িমা গজগজ করছে। মায়ের কি হয়েছে রাত্রি? হারে বাদ দাও, মনে হয় বাজার পছন্দ হয়নি। এটা কীরকম কথা? আমি জীবনে প্রথম বাজার করলাম, হতেই পারে 2-1টা ভুল, তাই বলে নতুন জামাইয়ের সাথে এরকম ব্যবহার করবে? আরে তোমাকে তো মুখের উপর কিছু বলেনি, সে একাই কথা বলছে। এটা মায়ের অভ্যাস। তোমার সমস্যাটা কোথায়?
ব্যাগ গোছাও, এখনই বাড়ি যাব। রাগে আমার শরীর থরথর করে কাঁপছে। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন আমার শ্বশুর, শাশুড়ি এবং একমাত্র শালক। তারা কথা শুরু করার আগেই আমি প্রায় চিৎকার করে বললাম, আমি তো শুনেছিলাম বাবা অসুস্থ, তাই বাজারে যেতে পারবে না। আর শালক বাবু, তুমি তো বাড়িতেই ছিলে, তাহলে আমায় বাজার করতে পাঠানো হলো কেন? মা, আপনি জানেন না কিভাবে নতুন জামাইয়ের সাথে ব্যবহার করতে হয়? আমি তো সবসময় জামাই আদরের কথাই শুনে এসেছি, এই ধরনের কথা তো শুনিনি। আমার শ্বশুর মৃদু হেসে বললেন, বসো বাবা, আপনাদের সাথে নাস্তা করার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখনই রাত্রিকে নিয়ে বাড়ি চলে যাব। কিন্তু আমি তো আমার মেয়েকে দেব না। মানে? ও আমার ওয়াইফ। অবশ্যই, কিন্তু সে তোমার স্ত্রী হওয়ার আগে আমার মেয়ে ছিল। তার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপরেও কিছুটা বর্তায়। এসব আপনি কি বলছেন? শোনো বাবা, তোমাকে একটা কথা বলি। পাশ থেকে বলে উঠলেন আমার শাশুড়ি মা, দেখো, তুমি যেই কাজটা জীবনে কোনো দিন করনি, আজ কোনো একটা চাপে পড়ে তুমি সেটা করলে। আমি তোমার সামনেও আসিনি, আমি দূর থেকেই কথাগুলো বলছিলাম, কিন্তু তুমি কি রিয়াকশনটা দিলে? একেবারে বাড়ি মাথায় তুলে ফেলেছ। বিয়ের মাত্র 3 দিনের মাথায় আমার মেয়ে যখন কাঁদতে কাঁদতে আমায় বলেছিল যে সে খিচুড়ি পুড়িয়ে ফেলেছে এবং তোমার মা এবং বোন যা তা ব্যবহার করেছে আমার মেয়ের সাথে, তখন এত দূর থেকে এই মায়ের মনটা কেমন করে উঠেছে তুমি বুঝতে পারছো? তোমার কি মনে আছে আমার মেয়ের হাত পুড়ে গিয়েছিল? বিয়ের আগে তো আমি বলেই দিয়েছিলাম আমার মেয়ে রান্নাবান্না তেমন কিছু জানে না। তখন তো তোমার মা খুব ভালোভাবেই বলেছিল উনি শিখিয়ে পড়িয়ে নেবেন। এটাই কি নমুনা? এরকম হাজার হাজার উদাহরণ আমি তোমাকে দিতে পারবো। আমার মেয়ে কাপড় ধুলে নাকি সেটা পরিষ্কার হয় না। আমার মেয়ে কি বাধ্য তোমার পরিবারের কাপড় ধুতে? আমার মেয়ে মাছ কাটতে জানে না, আমার মেয়ে ঘর গোছাতে জানে না, আমার মেয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে জানে না। আসলে আমার মেয়ে কিছুই জানে না। আমার মেয়ের দোষের কোনো শেষ নেই। বুকে হাত দিয়ে বলতে পারো তোমার বোনের মধ্যে কি এই সব কয়টি গুণ আছে? সব কিছু সহ্য করেও আমার মেয়েটা 3 মাস ধরে তোমার বাড়িতে পড়ে আছে, অথচ তুমি কখনোই সেটা বুঝতে চাওনি। তুমি প্রশ্ন করেই খালাস। আমি একটু চোখ তুলে শাশুড়ি মায়ের দিকে তাকালাম। তিনি সরাসরি আমার চোখের দিকে চোখ রেখে বললেন, তুমি বারবার ওর কাছে জানতে চাও যে ওর কি হয়েছে, কিন্তু তুমি কি কখনো বোঝার চেষ্টা করেছো ওর সমস্যাগুলো? ছুটির দিনগুলোতে তো তুমি বাড়িতেই থাকো। তোমার মা বোন এরা কীরকম ব্যবহার করছে রাত্রির সাথে, সেটা কি তুমি একবারও খেয়াল করেছো? করনি তো। আসলে পরের বাড়ির মেয়ের দোষের কোনো সীমা নেই। আমি মাথা নিচু করে বসে থাকলাম। আমি জানি আমার শাশুড়ি যা বলছেন তা সবই সত্যি। 2-1বার এসব নিয়ে তর্ক বিতর্ক হতে দেখেছি, কিন্তু কখনোই এর মাঝে নিজেকে জড়াতে চাইনি। সবসময় ভেবে এসেছি প্রত্যেকটা পরিবারেই এ ধরনের ঝামেলা থাকে। শ্বশুর বলে উঠলেন, শোনো বাবা, মেয়েকে আমি আর ওই বাড়িতে দেব না। আমি ঢোক গিলে কোনো মতে বললাম, মানে দাঁড়াচ্ছে এই যে যদি তুমি আমার মেয়েকে তার নিজের সংসার দিতে পারো, আমি জানি আমার মেয়ে সেটা খুব গুছিয়ে করতে পারবে, তাহলেই বরং তাকে নিয়ে যেও। স্বামী হিসাবে তোমার কর্তব্য আছে। ততদিন রাত্রি আমার কাছেই থাকবে। আমি চরম দ্বিধায় পড়ে একাই ঢাকায় ফিরে আসলাম। আমাকে এত দ্বিধান্বিত দেখে মা প্রায় ছুটে এলেন। সেদিন প্রথম আমি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করলাম। আর সত্যি বলতে কি আমার একটুও খারাপ লাগেনি। আচ্ছা, যা সব দোষ আমার, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়, আমি ক্ষমা চেয়ে নেব। কাঁদতে কাঁদতে মা বললেন, আমরা খুবই দুঃখিত ভাইয়া, মাফ করে দে, তুই ভাবিকে নিয়ে আয়। পাশ থেকে পারুল বলল। আমি রাত্রিকে ফোন করে সব জানালাম। রাত্রি ফোন কেটে দিল। কিছুক্ষণ পর ওর বাবা ফোন দিয়ে জানালেন, তিনি যা বলেছেন যদি তা আমি করতে না পারি তাহলে যেন এই নরকে এনে রাত্রির জীবনটা আমি নষ্ট না করে দেই। ওর পুরো জীবনটাই সামনে পড়ে আছে। আমার মনমরা ভাব দেখে মা আমাকে প্রশ্নটা করলেন আবার, মা, ওরা রাত্রিকে এই বাড়িতে আর দেবে না, আর তুমি কি অস্বীকার করতে পারবে যে রাত্রির সাথে খারাপ ব্যবহারগুলো তোমরা করনি? মা মাথা নিচু করলেন, যার অর্থ সরল সমীকরণে আমি বুঝে নিলাম। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম আলাদা হব, নিজের সংসার গড়ব।
আমাদের নতুন ঘর হলো, নতুন সংসার। আমি মোটামুটি ভালো একটা চাকরি করি। সেখান থেকে বাবা মাকে একটা অ্যামাউন্ট যে দেই না তা না, তবে সেটা রাত্রির অগোচরে। আমি চাই না এসব নিয়ে আর কোনো দ্বন্দ্ব হোক। এত কিছুর পরে একটা মেয়ে সব মেনে নেবে না, এটা আমি আমার বন্ধুবান্ধবের কাছে শুনেছি। আমি সব জায়গাতেই শান্তি চাই। রাত্রি মন প্রাণ দিয়ে নিজের সংসার সাজিয়েছে, আর আমি অবাক হয়ে লক্ষ্য করেছি সে প্রায় নিপুণ গৃহিণী। দোষ ধরার কোনো উপায় নেই। অথচ আমার ফ্যামিলির লোকজন কেন এমন করতো ওর সাথে, এর উত্তর আজও আমি পাইনি। দেখতে দেখতে আমরা প্রায় 2 বছর কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার আবার একটা প্রমোশন হয়েছে, মানে দিনকাল খুবই ভালো কাটছে আমাদের। রাত তখন প্রায় 11:30। কি ব্যাপার, শোবে না? রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে কোনো একটা নাইট ক্রিম মুখে লাগাচ্ছিল। হঠাৎ ও ঘুরে বসলো। ঘুম আসছে না ফাহাদ? কেন, কোনো সমস্যা হয়েছে? তুমি তো প্রতিদিন অনেক সকালে ওঠো, তারপরেও সারাদিন ঘরের অনেক কাজ করো, এমনকি কাজের লোক পর্যন্ত নেই। শারীরিক ক্লান্তিতেই তো ঘুম আসা উচিত। আসলে একটা ব্যাপার নিয়ে খুব টেনশানে আছি। কি ব্যাপার বলো তো? সুমনার কথা ভাবছিলাম। সুমনা হচ্ছে আমার শালক রাফির 6 মাস আগে বিয়ে করা বউ। কেন, কি হয়েছে? একটু ভাবো। ওর বাবার বাড়িতে বলেছে আমার ফ্যামিলিতে নাকি সে অ্যাডজাস্ট করতে পারছে না। আমার পরিবার নাকি তাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করে। ভাবা যায়? এসব কি বলছো? হ্যাঁ, যা তা বলে বেড়াচ্ছে। মানে মনে যা আসছে তাই বলছে। আমি তো রাফিকে বলে দিয়েছি, যা হবার হবে, তুই ডিভোর্স দিয়ে দে। আমার ভাইয়ের মতো এত হ্যান্ডসাম, উচ্চশিক্ষিত, এত ভালো চাকরিওয়ালা ছেলের জন্য মেয়ের অভাব পড়বে না নিশ্চয়ই। ও কি বলল? রাফি কি বলল না বলল সেটা ম্যাটার করে না। ওই মেয়েটাই একটা ফাজিল। নিশ্চয়ই বয়ফ্রেন্ডের কোনো চক্কর আছে। দেখো গিয়ে চরিত্র ঠিক আছে কি নেই। এখন এক জায়গায় বাধা থাকতে ভালো লাগছে না, তাই এইসব নাটক করছে। এইসব মেয়েদের আসলে বিয়ে করাই উচিত না। শ্বশুরবাড়িতে যাবে আর প্যাচ লাগাবে। তা ডিভোর্সটা কি হচ্ছে? 100 বার হবে। আমি আর মা মিলে চাপ দিলে রাফির আবার কি বক্তব্য? ও বাচ্চা মানুষ, আমরা যা বলবো তাই হবে। ওই মেয়ে এসেছে কয়দিন, আর আমরা হচ্ছি ওর পরিবার। পরিবারের উপরে আর কিছু আছে? তুমিই বলো। আমি একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে, আসলে নিজের পরিবারের কথাই শোনা উচিত। আচ্ছা, কাল আমাকে একটু সকালে ডেকে দিও। কেন, কোথাও যাবে? হ্যাঁ, উকিলের সাথে পরামর্শ করব। মানে? মানে পরিবারই হচ্ছে আসল। তুমি আর কয়দিন? সুমনা যেহেতু ডিভোর্স পাওয়ার যোগ্য, এমনকি তুমি ওর চরিত্র নিয়ে কথা বলতেও ছাড়লে না। সেখানে আমার পরিবার তো তোমাকে অনেক সম্মান দিয়েছিল। হ্যাঁ, ভুল তারা করেছে, সেগুলো বুঝিয়ে বললেই হতো। এবং পরের দিকে আমার মা কিন্তু আমাকে বলেছিল সে তোমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তুমি শোনোনি। আরেকটা সুযোগ তাদের দেওয়াই যেত, তারপর না হয় আমরা আলাদা সংসারের কথা ভাবনা চিন্তা করতাম। সত্যি বলতে কি, আমারও তখন সবসময় মনে হয়েছে পরের বাড়ির মেয়ের দোষ ধরাটা এই সমাজে খুব কমন, খুব সহজ। হ্যাঁ, আসলেই খুব সহজ। যেমনটা নিজের অতীত ভুলে গিয়ে সুমনার ব্যাপারে এখন তুমি ভাবছো, তাই আমিও ভাবছি একজন উকিলের সাথে পরামর্শ করব। আর এখনও যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা হয়নি এবং বাচ্চা নেওয়ার প্রতি তোমার প্রবল অনীহা, আমরা আলাদা হয়ে গেলে খুব একটা ক্ষতি হবে না। সবাই যার যার অবস্থানে খুশি থাকুক। সুমনা ওর বাবার বাড়িতে খুশি থাকুক, আর তুমি তোমার বাবার বাড়িতে। আমি রাত্রির দিকে পিঠ দিয়ে শুয়ে গেলাম। স্পষ্ট বুঝতে পেলাম রাত্রির চোখে মুখে অপার বিস্ময়, যেন সে হঠাৎ করে অন্য জগতে চলে এসেছে। আমার বিশ্বাস রাত্রি এবার নিশ্চয়ই বুঝবে প্রতিটা পরিবারের সাথে সাথে প্রতিটা মেয়েরও সংসারে একটু মানিয়ে নেওয়াটা কতটা প্রয়োজন। লেখিকা সুবর্ণা শারমিন নিশি, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।